দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মতি নন্দীর লেখা কোনি নামক যে গল্পটি আমরা শুরু করেছিলাম তার 4 নম্বর অধ্যায়ের আজ আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আজ আমরা 20 নম্বর পেজ থেকে শুরু করব। আমরা এর আগে ফার্স্ট পার্টে আমরা 19 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম। এই দেখো, এই যে বইটি রয়েছে এই বইটির চতুর্থ অধ্যায় অর্থাৎ 19 নম্বর পেজ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা 20 সংখ্যক পেজ থেকে আলোচনা শুরু করব। চলো তাহলে শুরু করছি। তোকে বলেছে কোনি যদি ফ্রক পরে নামতে দেখতিস অন্তত 20-25 পেয়ে যেত। প্যান্ট শার্ট পরলে তো ওকে ছেলেই দেখায়। যাই হোক, এর আগে আমরা দেখেছি সেই যে একটি হাঁটা প্রতিযোগিতা হচ্ছিল, সেই হাঁটা প্রতিযোগিতায় কোনি অংশগ্রহণ করেছিল। তারপর সেখানে কোনি ভেবেছিল যে হয়তো কেউ কিছু টাকা সেটিবিন দিয়ে বা আলপিন দিয়ে তার বুকে জামায় এসে লাগিয়ে দিবে। সেখানে তার বন্ধুর সাথে কথোপকথন হয়েছিল। তখন একজন তাকে বলেছে যে কোনি যদি জামা প্যান্ট পরতো তাহলে তাকে ছেলে দেখাতো। ঘোড়ার ডিম দিত। এখানকার লোকেরা কঞ্জুস, অর্থাৎ কেউ টাকা পয়সা দেবে না, এটা সেই বন্ধুরা বা কোনি মনে করেছে। না রে, ঠিকই বলেছে ভাদুটা, আমাকে প্যান্ট পরলে ছেলেদের মতোই তো দেখায়। এই দেখ তো চন্ডু, প্রাইস কি দেবে? পুরো একদিন বাড়ির বাইরে মা মেরে ফেলবে যদি কিছু হাতে করে না নিয়ে যাই, অর্থাৎ প্রাইজ বা পুরস্কার জাতীয় কিছু যদি না নিয়ে যাই, মা তো আমাকে মেরেই ফেলবে। লাউডস্পিকারে আনুষ্ঠানিক ঘোষণাগুলি শেষ হয়েছে। সভাপতি বিষ্ণুধর বক্তৃতা দিতে শুরু করেছে। ক্ষিতীশ হাত 5 দূরে দাঁড়িয়ে কোনিদের কথাবার্তা শুনছিল। এবার সে এগিয়ে গিয়ে বলল, তুমি সাঁতার শিখবে? অর্থাৎ ক্ষিতীশ নিজেই যেচে পড়ে কোনিকে সাঁতার শেখানোর উদ্যোগ নিতে চাইল। মুখটা তুলল সে, কাঁচা পাকা কদম ছাট, চুলে ভরা মাথা আর পুরু লেন্সের পেছনে জল জলে দুটো চোখ। চোখের দিকে একটু বিরক্ত ভাবেই তাকালো। তারপর আবার সে নিজের পা টিপতে লাগলো। শিখবে সাঁতার? সাঁতার আমি জানি, মানে কোনি এমনি নর্মাল সাঁতার জানে, আর সে ভাবছে হয়তোবা নর্মাল সাঁতারের কথাই বলছে। না, জানো না। ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কোনি আবার মুখ তুলল। আপনি জানেন? আমি ক্ষিতীশকে জিজ্ঞেস করছে। হ্যাঁ জানি, আমি দেখেছি তোমাকে গঙ্গায়। ও সাঁতার চলবে না, সাঁতার শেখার জিনিস। যা জানি তাতেই গঙ্গায় এপার ওপার করতে পারি, শেখার আবার কি আছে? মানে শেখার কি আছে? আমি যা জানি গঙ্গার এপার ওপার আমি তো হতেই পারবো। অনেক কিছু শেখার আছে, আমার দরকার নেই শিখে, যা জানি তাই যথেষ্ট। অর্থাৎ কোনি নতুন করে কিছু শিখতে চাইলো না। ক্ষিতীশের উপস্থিতিকে অগ্রাহ্য করে কোনি দাঁড়ালো, চেঁচিয়ে ডাকলো, এই গোপলা, শুনে যা। টেবিলের স্তূপীকৃত নানাবিধ প্রাইজগুলোর দিকে তাকিয়ে থাকা খালি পা ছেঁড়া গেঞ্জি গায়ে বছর 12-র একটি ছেলে এগিয়ে এলো। অর্থাৎ এখানে গোপলার কথা বলা হয়েছে। হ্যাঁ রে, মা কিছু বলেছে? অর্থাৎ কোনি এই যে বাড়ির বাইরে রয়েছে, তার মা কিছু বলেছে নাকি? যাও না বাড়িতে, পিটিয়ে তোমার চামড়া তুলে নেবে। দাদা, ও দাদাকে খুব ভয় পায়, তো বলছে দাদা, দাদা আজ কাজে যায়নি, জ্বর হয়েছে, মার সাথে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে। দাদা বলেছে বেশ করেছে কোনি, অর্থাৎ দাদা তার সাপোর্টে রয়েছে। ক্ষিতীশ ভাবলো আরেকবার কোনির সাথে কথা বলবে, কিন্তু ততক্ষণে কোনিকে ডেকে নিয়ে গেছে নেতাজির বালক সংঘের কর্মকর্তারা, অর্থাৎ প্রাইজ দেওয়ার জন্য তাদেরকে ডেকে নিয়ে গেছে। প্রতিযোগীদের হাতে একটি করে খাবারের ঠোঙ্গা দেওয়া হচ্ছে। এই যে শরীর, একে চাকর বানাতে হবে। ক্ষিতীশ ফিরে তাকালো বক্তৃতাকারীর দিকে, অর্থাৎ যে বক্তৃতা দিচ্ছিল বিষ্ণুধর, তার দিকে ফিরে তাকালো। মাইক্রোফোনের পেছনে একটি ধুতি পাঞ্জাবি পরা চর্বির ঢিপি, অর্থাৎ ওই যে বিষ্ণুধর রিপোর মতো চেহারা, চর্বির ঢিপি। ক্ষিতীশ ভিড় কেটে চাতালের দিকে এগোলো। কি করে তা সম্ভব? আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু পারেন কি আপনি আর্টস করতে, পিক করতে? অর্থাৎ আপনার শরীর এতটাই মোটা যে আপনি শরীরকে খাটাতে পারবেন না, এ কথাটি বলল। যদি কেউ আপনাকে চাটি মারে পালায়, পারবেন কি তাকে দৌড়ে গিয়ে ধরতে? না, পারবেন না, আমি জানি আপনি পারবেন না। সভাপতির পিছন থেকে কণ্ঠস্বর শোনা গেল, একবার পরীক্ষা করে দেখবেন নাকি? বিষ্ণুধর পেছন দিকে তাকালো, ক্ষিতীশকে দেখে ভুরু কুচকালো, অর্থাৎ ক্ষিতীশকে তিনি চিনতে পেরেছেন। মাইকে হাত চাপা দিয়ে চাপা গলায় বলল, সব জায়গায় ইয়ার্কি মারবেন না। অর্থাৎ এর আগেও আপনি ইয়ার্কি করেছেন, এখন সব জায়গায় ইয়ার্কি করবেন না। তারপর হাত সরিয়ে বলতে শুরু করলো, কেন পারবেন না জানেন কি কারণটা? কারণ আপনার শরীর ফিট নয়, আর ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম থেকে। নিয়মিত ব্যায়াম করলে ফিটনেস আসে, আর আপনার শরীর একেবারেই ফিট নয়, এটা বিষ্ণুধরকে বলেছিল। বিষ্ণুধর পেছন ফিরে তাকালো। ক্ষিতীশ মাথা হেলিয়ে তারিফ জানালো, অর্থাৎ মাথা হেলিয়ে কিছুটা তারিফ করলো। ব্যায়াম সেজন্য সকলের করা দরকার।
হাঁটাও একটা ব্যায়াম। ঠিক সেই কথাগুলি বলছে। তাই নেতাজি বালক সংঘের তরুণ কর্মীদের যারা দিনরাত্রি পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে, তাদের বললাম তোমরা হাঁটার ব্যবস্থা করো, আমি তোমাদের সাথে আছি। এটা সমাজ সেবার কাজ, আমি থাকবো তোমাদের পাশে পাশে। বিষ্ণুধর মাইকে এই কথাগুলি বলছিলেন। আগে আগে নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয়। বিষ্ণুধরের পেছনে তাকিয়ে ভুরু কোচকালো। এটা পিছন থেকে বলছে আর বিষ্ণুধরের কানে কথাগুলি পৌঁছচ্ছে। তারপর মাথা হেলালো, পাশে পাশেই বা বলি কেন, আমি থাকবো আগে আগে। সমাজ কল্যাণের জন্য, মানুষকে সুস্থ করার জন্য যখনই সংগঠন গড়ে উঠবে, সবার আগে আমাকে ছুটে আসতে হবে। পেছন থেকে শিখিয়ে দিচ্ছে আর ও সামনে থেকে সেগুলি মাইকে বলছে। ছোটার কথা চেপেই যান, মানে আপনি তো ছুটতে পারবেন না, ছোটার কথা চেপেই যান। পেছন থেকে ফিসফাস শোনা গেল, যদি কেউ বলে একটু ছুটে দেখান, সেক্ষেত্রে কি পারবেন আপনি? তাই যেটা পারবেন না সেটা বলবেন না। বিষ্ণুধর ঢোক গিলে বলল, কিন্তু ছুটেই বা আসবো কেন? মানুষ ছোটে কখন? যখন সে ভয় পায়, দিশেহারা হয়, তখন ছোটে। কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন? জনগণই পথ বলে দেবে, সুতরাং দিশেহারা হব কেন? না, আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাবো না। সঠিক পথেই আপনাদের সেবা, দেশের ও দশের সেবা করে যেতে পারবো। তাই আজ প্রতিযোগিতার এই কথা বলেই বক্তব্য শেষ করব। শরীরটাকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না, পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না। তাই আজ যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে তোমরা হাঁটা শুরু করলে, মানে এটা বলতে চাচ্ছিল কিছু একটা, কিন্তু সেখানে থেমে গেল। বিষ্ণুধর পকেটে হাত ঢুকিয়ে হাতড়াতে লাগলো, মানে কিছু যে একটা খুঁজছিল। এই যে হাঁটা, এই হাঁটা জীবনের পথে। বিষ্ণুধর অসহায় ভাবে পিছনে তাকালো। ভুলে গেছেন? মানে বিষ্ণুধর একটু পিছনে তাকালো। ক্ষিতীশ বলল, ভুলে গেছেন? মানে স্ক্রিপ্টটি যেটি মুখস্থ করে এসেছিলেন সেটি কি ভুলে গিয়েছেন? ঘাড় নেড়ে অসহায় ভাবে বিষ্ণুধর ফিসফিস করে বলল, রবি ঠাকুরের একটা পদ্য লিখে আনছিলাম, পাচ্ছি না। অর্থাৎ এটি কবিতার লাইন বলতে চাইছিলাম, কিন্তু খুঁজেই পাচ্ছি না। বলুন, এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে। মাইক্রোফোনে গম গম করে উঠলো সভাপতির আবেগ ভরা কণ্ঠ। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট পার্কে, ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে, সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাক। এগুলো কিন্তু শিখিয়ে দিচ্ছে, হ্যাঁ, ওর নিজের কোনো স্ক্রিপ্ট নয়। এই পাক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায়। জয় হিন্দ, মানে এগুলি পিছন থেকে শিখিয়ে দিচ্ছিল। বিষ্ণুধর হুবহু বলে গেল ক্ষিতীশের প্রম্পট শুনে। ক্ষিতীশ বলছিল, বিষ্ণুধর বলে চলল। শুধু জয় হিন্দের পর গলা কাঁপিয়ে যোগ করলো ইনকলাব জিন্দাবাদ। পুরস্কার দেওয়া হলো প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে পেল যারা 20 ঘন্টা সম্পূর্ণ করেছে। 16 ঘন্টা পরে যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ, আর 12 ঘন্টা পর যারা তাদের শুধুই তোয়ালে। কোনি পুরস্কার নিয়ে ব্যাগটা উলট পালট করে দেখলো, সভাপতিকে নমস্কার জানানোর দরকারও মনে করলো না, কারণ কোনির মনোপুত হয়নি পুরস্কারগুলি। খাবারের ঠোঙ্গায় ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাতে দিয়ে বললো, চ বাড়ি যাই, এটা মাকে দিতে হবে। ভাইয়ের কাঁধে হাত রেখে কোনি খোঁড়াতে খোঁড়াতে চলে যাচ্ছে। ক্ষিতীশ এক দৃষ্টে তাকিয়ে, মানে তার দিকে তাকিয়ে, মাথাটা উঁচু, কঞ্চির মতো শরীরটা দুলছে। সঙ্গে ওর বন্ধু ভাদু আর চন্ডু, মানে কোনির 2 বন্ধু। পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। ক্ষিতীশের মনে হলো ওর বাড়ির ঠিকানাটা নিয়ে রাখলে ভালো হতো, পরে গিয়ে কথা বলা যেত গার্জিয়ানের সাথে। আপনাকে বেশদাদা ডাকছে, কেউ যেন পেছন থেকে ক্ষিতীশকে এসে বলল। কে? বেশদাদা? অন্যমনস্ক ক্ষিতীশ বলল, আজ যিনি সভাপতি, অর্থাৎ বেশদাদা। ক্ষিতীশকে দেখে বিষ্ণুধর একগাল হেসে বললেন, ফিনিশিংটা সবাই বলছে দারুণ হয়েছে, মানে আপনি যেটা শিখিয়ে দিলেন ব্যাপারটি সবাই বলছে ভালোই হয়েছে। তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ইনকলাব জিন্দাবাদটা অ্যাড করলাম, তার কারণ আছে। আমার প্রোগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার। চলুন চলুন, আমার গাড়ি রয়েছে, আপনাকে সব বলছি, আমার বাড়ি চলুন। অর্থাৎ বিষ্ণুধরের খুব ভালো লেগেছে ক্ষিতীশকে, তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ তিনি করলেন। বিষ্ণুধর আগামী নির্বাচনে দাঁড়াবে, অর্থাৎ ভোটে দাঁড়াবে। তাই এখন থেকেই সে তোড়জোড় শুরু করেছে। পাড়ায় পাড়ায় নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে, আর তাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে। নির্দলীয় সমাজসেবক হিসেবে সে ভোট চাইবে, অর্থাৎ নির্দল পার্টি থেকে দাঁড়াবে। বিষ্ণুধর গাড়িতে বসে কথাগুলি জানিয়ে দিল। বাড়ি পৌঁছে বলল, আপনাকে আমার দরকার, আপনার মতো লোককে দরকার। আচ্ছা, আমাকে? বলছে, হ্যাঁ, আপনি আমার স্পিচ রাইটার হবেন, বক্তৃতা লিখে দেবেন, অবশ্যই জন্য টাকা দেব, রাজি আছেন? আমি তো খেলার ব্যাপার ছাড়া আর কিছুই জানি না, ক্ষিতীশ বলল। ক্ষিতীশ বিস্ময়ে ধাক্কা সামলাতে সামলাতে বলল, মানে অবাক হয়ে গিয়েছিল। সেজন্যই তো আপনাকে চাই, খেলা নিয়ে বক্তৃতা দিতে চাই।
আর কিছু নিয়ে নয়। বিনোদ ভর হচ্ছে সিটিং এমএলএ, খেলার লাইনের লোক, অনেক ক্লাবের প্রেসিডেন্ট। আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেইন করব, অর্থাৎ আমিও যে অনুষ্ঠানগুলি সেগুলি খেলার লাইন ধরেই করব। বিনোদ ভর মিনিস্টার হতে চায়। সিঙ্গারা মুখে নিয়ে ক্ষিতীশ বলল, ভেবে দেখি। আচ্ছা, আপনি যে প্রস্তাবটি আমাকে দিলেন সেটি আমি ভেবে দেখব। দেখো, এই পর্যন্তই ছিল আমাদের 4 নাম্বার অধ্যায়ের যে পড়াটা। এবার আমরা এই 4 নাম্বার অধ্যায় থেকে কিছু এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। স্পিকারে কি গান বাজছে? গান শেষে কি ঘোষিত হলো? লাউড স্পিকারে হিন্দি ফিল্মের গান বাজছে। ঘোষণা হলো, নেতাজি বালক সংঘের উদ্যোগে শুরু হয়েছে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা। প্রতিযোগিতা কখন শুরু হয়েছে? শেষ হবে কখন? প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল রাত 8টায়। প্রতিযোগিতা শেষ হবে আজ বিকেল 4টায়। লাউড স্পিকারে অন্য একটি চাপা গলায় শোনা গেল। চাপা গলায় কি শোনা যায়? চাপা গলায় শোনা গেল, এই শালা, চারিটায় কিরে বল, 4 ঘটিকায়। অনুষ্ঠানে উদ্বোধন কে করেন? অনুষ্ঠানে উদ্বোধন করেন অতীত দিনের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। পুরস্কার বিতরণ কে করবেন? পুরস্কার বিতরণ করবেন শ্রদ্ধেয় জননেতা ও বালক সংঘের প্রধান পৃষ্ঠপোষক বিষ্ণুচরণ ধর মহাশয়। প্রতিযোগিতায় কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে? প্রতিযোগিতায় 22 জন প্রতিযোগী অংশগ্রহণ নিয়েছিল। শেষ পর্যন্ত 8 জন প্রতিযোগী প্রতিযোগিতা শেষ করেছিল। এ বাবা, আমি আর হাঁটার রেসে নামছি না। বক্তা কে? তার এরূপ বক্তব্যের কারণ কি? বক্তা কোনি। কারণ এই প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড নেই। এই দ্বিতীয়বার সে ওকে দেখলো। প্রথম ও দ্বিতীয় দেখা কিভাবে হয়েছিল? প্রথমবার গঙ্গার ঘাটে বারুনির দিনে আম কুড়োনোর সময়, আর দ্বিতীয়বার ভ্রমণ প্রতিযোগিতার মাঠে দেখা হয়েছিল। স্পোর্ট বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি। আপত্তির কারণ কি? অবিরাম হাঁটা প্রতিযোগিতায় বুদ্ধি, স্পিড বা পেশি শক্তির প্রয়োজন হয় না, তাই ক্ষিতীশ সিংহের এতে আপত্তি ছিল। পুরস্কার পেয়ে কোনির কি প্রতিক্রিয়া হলো? পুরস্কারের ব্যাগটা উল্টে পাল্টে দেখলো, খাবারের ঠোঙ্গা ব্যাগে ভরে ভাইবে বলল, বাড়ি গিয়ে মাকে দিতে হবে, এটা ভাইকে হবে। সভাপতি বিষ্ণুধরের আসল লক্ষ্য কি ছিল? বিষ্ণুধর আগামী নির্বাচনে নির্দলীয় সমাজসেবক হয়ে ভোটে দাঁড়াবেন, তাই পাড়ায় পাড়ায় অনুষ্ঠান করছেন, সভাপতির বক্তৃতা দিচ্ছেন। আরে, এ তো গঙ্গার ধারে দেখা সেই হিপোটা। কাকে বোঝানো হয়েছে? হিপো বলতে গঙ্গার ঘাটে দেখা স্থূলকায় ব্যক্তি অর্থাৎ বিষ্ণুচরণ ধরকে বোঝানো হয়েছে। টাকা দিয়ে চুল ঝাঁকিয়ে কোনি আবার মুখ তুলল। কি শুনে কোনি এরূপ প্রতিক্রিয়া করেছিল? ক্ষিতীশ সিংহ যখন বলেছিল যে সে কোনি সাঁতার জানে না, তখন সেই কথা শুনে কোনি এরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। আপনাকে আমার দরকার। কাকে কেন দরকার? বিষ্ণুধর ক্ষিতীশবাবুকে স্পিচ রাইটার করাবেন, কারণ বিনোদ ভর খেলার লাইনের লোক। বিষ্ণুধরও খেলার লাইন ধরে ক্যাম্পেইন করতে চান।